আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। বাবা কাকাদের বয়সী একজন মানুষ সেজেগুজে অফিস যাচ্ছে। বাড়িতে তিনি পাজামা আর গেঞ্জি পরে থাকেন, বাড়িতে খালি পা আর পাড়ায় বেরোবার সময় চটি, কিন্তু অফিস যাবার সময় মোজা আর ফিতে বাঁধা জুতো, প্যান্ট আর ফুল শার্ট গুজে পরা। এক একদিন তাকে কোট আর টাই পরতেও হয়, বড় চাকরি পরেন তো। অফিসার হলে আর কেউ পাজামা কিংবা ধুতি পরে অফিস যায় না। এই মানুষটিকে দেখলে এখন কি বোঝা যাবে ইনি ছেলেবেলায় কেমন ছিলেন? দুষ্ট না শান্ত? পড়াশোনায় খুব ভালো না ফাঁকিবাজ? ভীতু না সাহসী? সত্যি কথা বলতেন না গুলবাজ? এখন যিনি বড় রাস্তার মোড়ে এসে মিনিবাসের জন্য অপেক্ষা করছেন আর ঘন ঘন তাকাচ্ছেন হাতের ঘড়ির দিকে, তাকে দেখলে এসব কিছুই বোঝা যাবে না। এক একজন মানুষের ছেলেবেলার জীবনটা একেবারেই অন্যরকম ভাব। এর নাম জীবনময় সেনগুপ্ত। ছেলেবেলায় এর নাম ছিল জীবু। কেউ কেউ বলতো জীবে, দু একজন বলতো জীবা। এর যখন 10 বছর বয়স, সেই সময়কার গল্প বলি। সে তখন থাকতো একটা গ্রামে। এখন বেশ লম্বা চওড়া স্বাস্থ্যবান পুরুষ। সেই 10 বছর বয়সে জীবু ছিল ছোট্ট খাট্ট একটা ছেলে। মাথায় চুল খোঁচা খোঁচা, দুটো দাঁত পড়ে গেছে, তখনও নতুন দাঁত ওঠেনি। মাথায় বুদ্ধি ছিল, কিন্তু পড়াশোনায় তেমন মন ছিল না। মাস্টারমশাইরা বলতেন এই ছেলে মন দিয়ে পড়লে ফার্স্ট হতে পারে, কিন্তু জীবু ফার্স্ট সেকেন্ড কিছুই হয় না, তবে পাশ করে যায়। জীবুর খুব সাঁতার কাটার নেশা। মাত্র 1 বছর আগে সাঁতার শিখেছে। এখন সে যখন তখন বাড়ি থেকে বেরিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে। তাদের বাড়ির কাছাকাছি পুকুর, খাল, বিল, নদীর অভাব নেই। জীবু চিৎ সাঁতার কাটে, ডুব সাঁতার কাটে, এক ডুবে অনেকখানি চলে যায়। রোজ রোজ এক জায়গায় সাঁতার কাটতে জীবুর ভালো লাগে না, তাই এক পুকুর থেকে চলে যায় অন্য পুকুরে, কোনোদিন নদীতে। একদিন নদীতে সাঁতার কাটতে গিয়ে সে একটা মস্ত বড় সাপ দেখেছিল, কিন্তু তেমন ভয় পায়নি। সাপ দেখা তার অভ্যেস আছে। এরকম সাঁতারের নেশার জন্য বাড়িতে খুব বকুনি খেতে হতো তাকে। অনেকক্ষণ জলে থাকলে চোখ লাল হয়ে যায়। সেই সময় লাল চোখ নিয়ে বাড়ি ফিরলে মা তো বকুনি দিতেনি, তার 2 দাদা মারধরও করতো মাঝে মাঝে। বাবা অবশ্য মারতেন না বা বকতেন না, শুধু বলতেন আমার এই ছেলেটার লেখাপড়া কিছুই হবে না। বড় হয়ে তুই কি করবি রে জীবু? নৌকার মাঝি হবি? জীবু ভাবে নৌকার মাঝি হওয়া তো খুব ভালো কাজ, সারাদিন বেশ জলে জলে থাকা যাবে। জীবুর স্কুলের বন্ধু মিন্টুও সাঁতার জানি, কিন্তু সে বেশিক্ষণ জলে থাকতে ভালোবাসে না। জীবু একদিন দুপুরবেলা তালপুকুর নামে একটা বড় পুকুরে সাঁতার কাটছে। পুকুরটা খুব বড় আর জলের রং কালো, মাঝখানটা খুব গভীর। এই দুপুরে আর কেউ নেই, জীবু পাড়ের কাছেই সাঁতার কাটছে। বেশি দূর যাচ্ছে না, কেন যেন তার মনে হচ্ছে এই পুকুরে কুমির আছে। হঠাৎ মিন্টু ছুটতে ছুটতে এসে বলল, জীবু, আয় জীবু, তোকে কতক্ষণ থেকে খুঁজছি, উঠে আয়, শিগগিরই বাড়ি চলে যা। জীবু জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? মিন্টু বলল, তোর বাবাকে মিলিটারি ধরে নিয়ে গেছে। তা শুনে জীবুর মনে তেমন দাগ কাটল না। জ্ঞান হবার পর থেকে সে দেখে এসেছে বাবাকে মাঝে মধ্যে পুলিশ ধরে নিয়ে যায়, বাবা আবার ফিরেও আসে কদিন বাগে। এ আর এমন কি নতুন ব্যাপার? পুলিশ আর মিলিটারির তফাৎ বোঝে না চেপে। সে জল থেকে উঠতে চাইছিল না। মিন্টু বারবার তাড়া দিতে লাগলো, ওঠ ওঠ, বাড়ি যা, তোর মা কাঁদছে। তা শুনে জীবুকে উঠতেই হলো। বাড়ি এসে সে আড়ষ্ট হয়ে গেল। ওদের বাড়ি একতলা, ইটের দেয়াল, টিনের চাল, সামনের দিকে একটা লম্বা টানা বারান্দা। সেখানে বসে ঠাকুমা কাঁদছেন খুব জোরে জোরে। মা দাঁড়িয়ে আছেন একটা বাঁশের খুঁটি ধরে, 2 চোখ দিয়ে জল গড়াচ্ছে, কিন্তু কান্নার কোনো শব্দ হচ্ছে না। আর তার বড় দাদা সত্যময় রাগে গজগজ করতে করতে বলছে, আমি আগেই বলেছিলাম এখানে আর টেকা যাবে না, চলো ত্রিপুরায় চলে যাই। বাবা সে কথা কানেই নিলেন না। জীবু কিছুই বুঝতে পারল না। অন্যদিন সে ভিজে গায়ে ফিরলে বকুনি খায়, আজ কেউ গ্রাহ্য করল না তাকে। সে ঘরে ঢুকে মাথা টাথা মুছে অন্য প্যান্ট পরে এলো। খানিক বাদে সে বাড়ির লোকের কথা শুনে আন্দাজ করলো যে পুলিশ আর মিলিটারি আলাদা। পুলিশ ধরে নিয়ে গেলে কিছুদিন আটকে রেখে ছেড়ে দেয়, মিলিটারি ধরে নিয়ে গেলে কেউ আর ফেরত আসে না। জীবুর বাবা একজন নেতা, এবারে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন, সেজন্য নাকি তার উপর মিলিটারির রাগ। এর মধ্যে খুব জোরে শব্দ করে ওই গ্রামের উপর দিয়ে 2টো প্লেন উড়ে গেল। আগে কখনো প্লেনের শব্দ শোনা যায়নি এই গ্রামে। মিন্টু বলল, জানিস তো জীবু, যুদ্ধ লেগে গেছে। জীবু জিজ্ঞেস করল, কার সঙ্গে কার যুদ্ধ রে? সেটা মিন্টুও ঠিক বলতে পারল না।
খানিক বাদে সত্যময় বলল, আমি যাচ্ছি মিলিটারি ক্যাম্পে, দেখি ওরা কি বলে। মা সঙ্গে সঙ্গেই বললেন, না তুই যাবি না। সত্যময় বলল, বাবার খবর নিতে হবে না? যদি বাবাকে আটকে রাখতে চায় তাহলে জামা কাপড় পৌঁছে দিয়ে আসতে হবে তো। ঠাকুমাও বারণ করলেন, দাদা শুনলেন না, জামা পরে বেরিয়ে গেল। 1 মিনিট পরেই দাদাকে ঠেলতে ঠেলতে ফিরিয়ে আনলো একজন বুড়ো লোক, লুঙ্গি আর সাদা ধবধবে পাঞ্জাবি পরা, হাতে একটা ছুরি। ইনি মিন্টুর বাবা, সবাই একে বলে ফজল চাচা। ফজল চাচা খুব মজার লোক, সব সময় সবার সঙ্গে হাসি ঠাট্টা করে কথা বলেন। আজ তার মুখ থমথমে। জীবুর মাকে তিনি বললেন, বৌঠান, আপনি পাগল হয়েছেন নাকি? এই ছেলেকে বাঘের মুখে পাঠাচ্ছিলেন? দাদাকে যখন ধরতে এসেছিল তখন ছেলেরা কেউ বাড়িতে ছিল না? মায়ের বদলে দাদাই উত্তর দিল, না, আমরা ভাইরা কেউ বাড়িতে ছিলাম না। আমি থাকলে বাবাকে কিছুতেই নিয়ে যেতে দিতাম না। ফজল চাচা বললেন, তুমি থাকলে তোমাকেই ওরা ধরে নিয়ে যেত। মাথা গরম করো না, এখন মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে। বারান্দার একধারে বসে তিনি জীবুর দিকে তাকালেন, তারপর জিজ্ঞেস করলেন, কিরণময় কোথায়? কিরণময় জীবুর মেয়ে ছুটাতা। তাকে অনেকক্ষণ দেখা যাচ্ছে না। মাথা নাড়তে নাড়তে তিনি বললেন, ভালো নয়, এই সময় বাড়ির বাইরে থাকা ভালো নয়। সারা দেশে কি কাণ্ড হচ্ছে তোমরা তো কিচ্ছু জানো না। আমি কিছু কিছু খবর পেয়েছি। কিছুক্ষণ চুপ থেকে ফজল চাচা বললেন, সত্যময়, আমার ছোট ভাই মিলনকে তো তুমি চিনতে, সে আর নেই। সত্যময় দারুণ চমকে উঠে বললেন, মিলন ভাই কি হয়েছে? ফজল চাচা বললেন, মিলিটারি তাকে গুলি করে মেরে ফেলেছে। যতদূর যা শুনেছি, এদেশের কোনো জোয়ান পুরুষদেরই ওরা আর বাঁচিয়ে রাখবে না। তারপর তিনি মাকে বললেন, বৌঠান, বেশি সময় নেই, 2-1 দিনের মধ্যে এই গ্রামেও আক্রমণ হবে। আমি আমার বাড়ির মেয়েদের নদীর ওপারের গ্রামে পাঠিয়ে দিচ্ছি। ওইদিকে আমাদের মুক্তিবাহিনী আছে, সেখানে অনেকটা নিরাপদ। আপনারা খুব দরকারি কিছু জিনিস উঠিয়ে নিন। আপনারাও ওদের সঙ্গে যাবেন, এখানে থাকলে বাঁচবেন না। মা আর্ত গলায় বলে উঠলেন, কিরণ, সে কোথায় গেল? তার খবর না পেলে কি করে যাব? ফজল চাচা জোর দিয়ে বললেন, ওর খবর পাওয়া যাবে, আমরা আছি, সত্য থাকবে। ছোট ছেলেটাকে আপনি নিয়ে যান। জীবু এই প্রথম কথা বললে। সে মাথা নেড়ে বলে উঠল, না, আমি যাব না, আমি এখানেই থাকব। জীবু ভাবছে এখানে একটা যুদ্ধ হবে। সে যুদ্ধ দেখতে চায়, দুমদুম করে গুলি চলবে, বেশ মজা হবে। মা জোর করেই জীবুকে নিয়ে যেতে চান। জীবু কিছুতেই যাবে না। সত্য বলল, থাক, ও আমার সঙ্গেই থাক। 8 ঘন্টার মধ্যে মা, ঠাকুমা আর পাশের বাড়িতে পিসিমাকে দিয়ে চলে গেলেন ফজল চাচা। তারপরই বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল, শুধু দাদা আর জীবু, আর ওদের বাড়ির রাখাও দুঃখিয়া। মা না থাকলে বাড়িটাকে আর বাড়ি মনে হয়। সন্ধে হয়ে রাতও এসে গেছে, তবু কিরণের দেখা নেই। সন্ধ্যের পর সে কখনো বাড়ির বাইরে থাকে না। 3 ভাইয়ের মধ্যে কিরণই সবচেয়ে ডানপিটে। সে তরতরিয়ে গাছে উঠে যেতে পারে। একবার একটা পাগলা শিয়ালকে বর্ষা দিয়ে গেঁথে মেরেছিল। নৌকা বাইতে পারে ভালো। সে কোথায় গেল? সুচটা একবার বেরিয়ে কিরণের 2 বন্ধু রফিক আর বেলালের বাড়িতে খবর নিতে গেল। তারাও বাড়িতে নেই। তাদের বাড়ির লোকচিন্তায় গালে হাত দিয়ে বসে আছে। দিনের বেলায় ডাল ভাত আর একটা তরকারি রান্না করা ছিল, তাই খেয়ে জেবু শুয়ে পড়ল দাদার সঙ্গে। সারা গ্রাম একেবারে নিস্তব্ধ। আজ যেন একটা কুকুরও ডাকছে না। কখন ঘুমিয়ে পড়েছিল জীবু, জেগে উঠল জোর ছাপুনি খেয়ে। সত্য তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ওঠ, শিগগিরই ওঠ, ওরা এসে পড়েছে। জীবু জিজ্ঞেস করল, ওরা মানে কারা? উত্তর না দিয়ে দাদা ছুটে গেল বাইরে। ঘরটায় অন্ধকার ছিল। কোথা থেকে আলো আসছে? দারুণ গোলমাল শোনা যাচ্ছে বাইরে। জীবু বাইরে এসে দেখল গ্রামের একদিকের আকাশ লাল হয়ে গেছে। মনে হচ্ছে একসঙ্গে আগুন লেগেছে অনেকগুলো বাড়িতে। ঢুপড়ে ঢুপড়ে কাঁদছে অনেক লোক। তারপর শোনা গেল গুড়ুম গুড়ুম বন্দুকের শব্দ, আরেক রকম কটকট শব্দ, গাড়ির শব্দ। এই গ্রামে গাড়ি প্রায় আসেই না। এখন যেন মনে হচ্ছে 4-5টা গাড়ি এগিয়ে আসছে এই দিকে। একদল লোক ছুটতে ছুটতে চলে গেল বাড়ির পাশ দিয়ে। আরেক দল ছুটতে ছুটতে চেঁচাতে লাগলো, পালাও পালাও, ওরা গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, সবাইকে শেষ করে দিবে, পালাও। কোথা থেকে দাদা এসে জীবুর হাত ধরে বলল, দৌড়ো, আমার সঙ্গে সঙ্গে থাকবে, কিচ্ছু নিতে হবে না, ওরা এসে পড়লো বলে। দাদা এক হ্যাচকা টান দিয়ে লাফিয়ে পড়লো উঠোনে, দৌড়তে শুরু করলো বাড়ির পেছন দিকে। পুকুরের ওপারে জঙ্গল, তারপর ধান ক্ষেত। আরো অনেক লোক দৌড়চ্ছে ওদের সঙ্গে। অন্ধকারে কারুকে চেনা যাচ্ছে না।
একদল আরেক দলকে ঠেলে এগিয়ে যাচ্ছে। জিবু একবার জিজ্ঞেস করলো, দাদা, ওরা আমাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে কেন? আমরা কি দোষ করেছি? দাদা বলল, আমরা যে বাঙালি, এটাই আমাদের দোষ। ধান ক্ষেতের উপর দিয়ে খানিকটা দৌড়ে গিয়ে সবাই থমকে দাঁড়ালেন। এদিক দিয়েও গুলি ছুটতে ছুটতে এগিয়ে আসছে কয়েকটা গাড়ি, সামনেও মিলিটারি, পিছনেও মিলিটারি। তখন একটা সাংঘাতিক হুড়োহুড়ি পড়ে গেল। কে যে কোন দিকে ছুটবে তার ঠিক নেই। দাদার হাত ছেড়ে গেছে। দাদা কোন দিকে গেছে জিবু জানে না, কিন্তু থামবার উপায় নেই। পেছন থেকে অনেক লোক তাকে ঠেলছে। হঠাৎ একটা গুলি লেগে জিবুর পাশের লোকটা ধরাম করে পড়ে গেল মাটিতে। আর্তনাদ করতে লাগলো বুক ফাটিয়ে। তবু কেউ থামল না। আরও গুলি আসছে এদিকে। আরও দু একজন লোক মাটিতে পড়ে যাচ্ছে। জিবু ভেবেছিল যুদ্ধটা একটা মজার খেলার মতো, কিন্তু এ তো খেলা নয়। মানুষ মরে যাচ্ছে, আর এই যুদ্ধ একতরফা। এরাই শুধু গুলি করে যাচ্ছে। গ্রামের মানুষের হাতে তো বন্দুক নেই। কখন যেন জিবু একা হয়ে গেছে, আর কেউ নেই তার পাশে। একবার থমকে সে পেছন ফিরে তাকালো। অনেক দূর চলে এসেছে, তবু দেখা যায় গোটা গ্রামটাই দাও দাও করে জ্বলছে। জিবুদের বাড়িটাও আছে তার মধ্যে। ফুস করে একটা জিপ এসে থামলো তার খুব কাছে। হেডলাইটের জোরালো আলোয় দেখা গেল জিবুকে। দুজন মিলিটারি গাড়ি থেকে লাফিয়ে নেমে তারা পড়ে এলো, কিন্তু জিবু কিছুতেই ধরা দেবে না। সে আবার ছুটল একটা তীরের মতন। মিলিটারি দুজন চেঁচিয়ে কি যেন একটা হুকুম দিল। সে বুঝে উঠতে পারল না। একটা গুলি চলে গেল তার গা ঘেঁষে, তবু ধরা দিতে সে রাজি নয়। সে দৌড়ে ওদের হারিয়ে দেবে। একসময় জিবু দেখল সামনেই নদী। উঁচু বাঁধের উপর সে উঠে এসেছে। বাঁধের উপর দিয়ে সোজা দৌড়াতে গেলে তার গায়ে গুলি লেগে যেতে পারে। নিচে চকচক করছে নদীর জল। এক মুহূর্ত ভেবে নিল জীবন, তারপর ঝাঁপ দিল নদীতে। অনেক নিচে ঝপাস করে গিয়ে পড়ল নদীর জলে। ওপর থেকে কয়েকটা গুলি ছুটে এলো, কিন্তু লাগলো না। নদীতে বেশ স্রোত। জিবু ভেসে যেতে লাগলো সে স্রোতের টানে। অন্য কোনো ছেলে হলে রাতের বেলা এত উঁচু থেকে নদীতে লাফ দিয়ে মরেই যেতেন, কিন্তু জিবু যে ভালো সাঁতার জানে। গাছের ডালে উঠে সে অনেকবার নদীতে ঝাঁপ গিয়েছে। স্রোতে ভাসতে ভাসতে বেশ কিছুক্ষণ পর একটা নৌকায় জীবন মাথা ঠুকে গেল খুব জোরে। নৌকাটা ঘাটের কাছেই নোঙর পড়া। নৌকার ছোঁয়ের মধ্যে লণ্ঠনের আলো জ্বলছে। কথা বলছে কয়েকজন লোক। তাদের মধ্যে একজন বলল, কিসের শব্দ হলো রে? জীবন মাথা এত জোরে ঠুকে গেল যে তার প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু ডুবে যাবার আগে সে নৌকার একটা দড়ি ধরে ফেলেছে। সেই অবস্থায় ভাসছে। নৌকার একজন লোক জীবুকে দেখতে পেয়ে ওপরে তুলে নিল। সেটা একটা জেলেদের নৌকা। কাছেই তাদের গ্রাম। রাত্রিরে তারা মাছ ধরে, সকালবেলা গ্রামে ফিরে যায়। জীবু সেই জেলেদের গ্রামে আশ্রয় পেয়ে গেল। মাথা পেটে গিয়ে তার অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছিল। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারেনি। জেলের বউ তাকে ছাগলের দুধ খেতে দিয়েছে। 3 দিন পর পান্তা ভাত আর পুচু চিংড়ি মাছের ঝোল খেয়ে সে অনেকখানি সুস্থ হয়ে উঠল। আসল গ্রামটা অনেক দূরে। নদীর ধারে জেলেদের পাড়াটা বস্তির মতো। সবাই খুব গরিব। এখানে এ পর্যন্ত মিলিটারি আসেনি। এত গরিবদের বস্তিতে তারা আসেও না। এরা যুদ্ধের কথাও বিশেষ কিছু জানে না। এরা সারা রাত মাছ ধরে, সকালবেলা সেই মাছ বিক্রি করে আসে। তারপর সারা দিন ঘুমো। জিবুকে তারা আপন করে নিল। জিবুর মুখে মিলিটারিদের আক্রমণের কথা শুনে তারা অবাক হয়ে ওর মুখের দিকে তাকায়। কেন মিলিটারি গ্রাম পুড়িয়ে দেয়? কেন অকারণে মানুষ মারে? জিবু এসব প্রশ্নের উত্তর জানে না। একটা কথা সবাই অবশ্য বুঝেছে, জিবুর এক্ষুনি তাদের গ্রামে ফিরে যাওয়া ঠিক হবে না। যদি মিলিটারিরা এখন সেখানে গেলে বসে থাকে, জিবু এখানেই থেকে যাক না, যতদিন ইচ্ছে। লোকগুলোর আন্তরিক ব্যবহার জিবুর ভালো লাগে। তবু সে মাঝে মাঝে মুখ লুকিয়ে কাঁদে। তার বাবা এখন বেঁচে আছে কিনা সে জানে না। 2 দাদারই বা কি হলো? মা, ঠাকুমা আর পিসিরা কি নিরাপদ আশ্রয়ে পৌঁছতে পেরেছে? ওরাও তো কেউ জানে না যে জিবু এখন কোথায় আছে। মা নিশ্চয়ই কাঁদছে জিবুর জন্য। যে বাড়িতে জিবু আশ্রয় পেয়েছে সে বাড়ির একটা ছেলের নাম আব্বাস, জিবুরই সমবয়সী। কয়েকদিনের মধ্যে জিবুর সঙ্গে তার ভাব হয়ে গেল। আব্বাস একেবারেই লেখাপড়া জানে না। অ, আ, ক, খও শেখেনি। এই জেলেদের বস্তিতে স্কুল বলে কিছুই নেই। কোনো ছেলে মেয়েই পড়ালেখা করে না। তাদের বাবা মায়েরাও কখনো পড়ালেখা শেখেনি। বাবা মায়েরা ছেলে মেয়েদের পড়াশোনা করতে বলে না। এটা দেখে জিবুর মজা লাগে। তাদের বাড়িতে তো রোজ সকালে বই খুলে না বসলেই বকুনি খেতে হতো। জিবু এখন আব্বাসের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ায়।
সাঁতার কাটে, গাছে চড়ে। আব্বাস বই পড়তে পারে না, কিন্তু যোগ বিয়োগ জানে। 29-এর সঙ্গে 13 যোগ করলে কত হয় তা সে মুখে মুখে বলে দিতে পারে। আকাশের দিকে তাকালে বুঝতে পারে কখন ঝড় উঠবে। একদিন আব্বাসের সঙ্গে জিবুও সন্ধ্যাবেলায় মাছ ধরতে নৌকায় উঠে পড়ল। তারপর আর ঘুম নেই সারা রাত। বারবার নদীতে জাল ফেলা, আর জাল টেনে তুললেই তার মধ্যে নানান রকম মাছ। জ্যান্ত মাছগুলো যখন লাফায় তখন দেখে যে কি আনন্দ হয়। কদিন পর জিবু জাল ফেলা শিখে দেয়, বাবা যেমন বলেছিলেন। জিবু মাছ ধরে জেলেই হয়ে যাবে, এখানেই থেকে যাবে সারা জীবন। বাবা কোথায়? 2 দাদা কোথায়? মা, ঠাকুমা? একদিন রাত্রিরে মাছ ধরতে গিয়ে ওরা শুনতে পেল বন্দুকের গুরুম গুরুম শব্দ। এখনো যুদ্ধ চলছে, মিলিটারিরা এদিকেও এসে গেছে। সেই রাতে মাছ ধরার নৌকাটা তাড়াতাড়ি ফিরে এলো গ্রামে। একটু পরেই 10-12 জন লোক বন্দুক হাতে নিয়ে ঘিরে ধরল সেই বাড়ি। লোকগুলোর মুখে কালো রুমাল বাঁধা, তাদের একজনের হাতে একটা জ্বলন্ত মশাল। জিবু এর আগে মিলিটারি দেখেনি। এরাই কি মিলিটারি? এবার কি এরা এই বাড়িতেও আগুন ধরিয়ে দিবে? ও দলের মধ্যে একজন এগিয়ে এসে বাংলায় বলল, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। আমরা মুক্তিবাহিনীর লোক, আজকের রাতটা এই গ্রামেই থাকব। কে এসে বসে পড়ল মাটির তাওয়ায়, হাতের বন্দুকটা নামিয়ে রাখল পাশে। বাড়ির সবাই ঘরের মধ্যে লুকিয়েছিল। এবারে আব্বাসের বাবা বেরিয়ে এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, হুজুর, মুক্তিযুদ্ধ কারে কয়? লোকটি হেসে বলল, আপনারা কিছুই জানেন না, তাই না? বসেন, আমার কাছে এসে বসেন, সব বুঝিয়ে বলছি। আব্বাসের বাবা জিয়া দুবু হয়ে বসলেন তার কাছে। লোকটি বলল, দেশে একটা যুদ্ধ চলছে, আপনারা জানেন না? আব্বাসের বাবা বললেন, একটু একটু শুনেছি। কিসের যুদ্ধ বলেন তো? জিবু আড়াল থেকে শুন। সেই প্রথম সে জানল যে যুদ্ধটা চলছে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের। বেশিরভাগ সৈন্য সামন্ত, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ পশ্চিম পাকিস্তানিদের হাতে। তারা বাঙালিদের শেষ করে দিতে চাইছে। এখন বাঙালি ছেলেরাও অস্ত্র জোগাড় করে পাল্টা আক্রমণ করছে। তাদেরই বলে মুক্তিবাহিনী। পাশের দেশ ভারত থেকে তারা সাহায্য পাবার আশা করছে। মুক্তিবাহিনীর সেই নেতাটির নাম জহির। সে আব্বাসের বাবার হাত জড়িয়ে ধরে বলল, ভাই, আমরা 2 দিন কিছু খাইনি, বনে জঙ্গলে লুকিয়ে থাকতে হয়। আজ আপনারা এই গ্রামের লোকেরা আমাদের 4টে ভাত খাওয়াবেন, একটু শোয়ার জায়গা দেবেন। ভোর হতে না হতেই মুক্তিবাহিনীর দলটা অদৃশ্য হয়ে গেল। আবার তারা ফিরে এলে 3 দিন বাদে। এরপর মাঝে মাঝেই তারা আসে, খায়, ঘুমোয়, আবার যুদ্ধ করতে চলে যায়। তাদের মধ্যে কয়েকজন ফেরে না, কিন্তু দেখা যায় নতুন মুখ। জহিরের সঙ্গে জিবুর বেশ ভাব হয়ে গেছে। জহিরের মুখেই সে শুনল যে তাদের গ্রাম সুতোহাটি একেবারেই পুড়িয়ে দিয়েছে মিলিটারি। সেখানে ফিরে যাওয়া এখন ঠিক হবে না। তবে জিবুর মা ঠাকুমা যে গ্রামে আশ্রয় নিয়েছে সেই ভোলাগঞ্জে এখনও আক্রমণ হয়নি। সত্যময় আর কিরণময় নামে কাউকে চেনে না জহির। তবে সে শুনেছে যে টাঙ্গাইলের মুক্তিবাহিনীতে কিরণময় নামে একটি ছেলে যুদ্ধ করছে খুব সাহসের সঙ্গে। সেই জিবুর মেজদা হতেও পারে, নাও হতে পারে। একই রকমভাবে 1.5 মাস কেটে যাবার পর আবার বিপদ এলো অন্য দিক থেকে। নদী দিয়ে বয়ে চলে এলো 2টি স্টিমার, তাতে মিলিটারি ভর্তি। দিনের বেলায় ধকধক ধকধক আওয়াজ করতে করতে এলো স্টিমার দুটো। থেমে রইল মাঝ নদীতে। ছোট নৌকায় করে মিলিটারিরা অন্য পারে নেমে আক্রমণ চালালো সেই দিকের গ্রামে। তারা এই দিকে এলো না, আজ আসেনি, কাল তো আসতে পারে। রাত্রির 10টায় চুপি চুপি এসে পৌঁছালো মুক্তিবাহিনী। আজ তাদের খাওয়াই কিংবা বিশ্রামের দিকে মন নেই। নেমে বস্তির সবাইকে ডেকে মিটিং করল। জহির বলল, এবার আপনাদেরও বিপদ ঘনিয়ে এসেছে। এরা কখন কোন দিকে আক্রমণ করবে ঠিক নেই। ওদের উপর একটা চরম আঘাত হানতে হবে। স্টিমার দুটোকে ধ্বংস করে দেওয়া ছাড়া উপায় নেই। আমাদের কাছে লিম্পেট মাইন আছে, সেগুলো যদি কোনো রকম স্টিমার দুটোর গায়ে আটকে আসা যায় তাহলে উড়িয়ে দিতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে ওদের মেশিনগান ফিট করা আছে। সার্চ লাইট ফেলে সারা রাত পাহারা দেবে। স্টিমার দুটোর কাছে পৌঁছানো যাবে কি করে? 3টি ছেলে উঠে দাঁড়িয়ে বলল, আমরা যাব। জহির বলল, তোদের সাহস আছে বুঝলাম, কিন্তু তোরা পৌঁছতে পারবি না। তার আগেই গুলি খেয়ে মরবি। তাতে কি লাভ হবে? অন্য উপায় ভাবতে হবে। জিবু তক্ষণই বলে উঠল, জহির ভাই, আমি যেতে পারি না, আমি ভালো সাঁতার জানি। আব্বাসের সঙ্গে সঙ্গে বলল, আমিও ভালো সাঁতার জানি,
আমি আর জীবু ঠিক পারবো। সঙ্গে সঙ্গে আব্বাসের মা ছুটে এসে আব্বাসকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, না, আমার ছেলেটা যাবে না, ওকে আমি যেতে দেব না। জহির সেই দিকে কয়েক মুহূর্তে চেয়ে থেকে ধমকের সুরে বলল, আপনি কান্না থামান, এখন কান্নার সময় নয়। আপনি আপনার ছেলেকে যেতে দিতে চান না। জীবুর মা এখানে নেই, তাই তার জন্য কেউ কাঁদবে না। এটা আমাদের দেশের জন্য জীবন মরণের লড়াই। বাচ্চা ছেলে মেয়ে থেকে বুড়ো বুড়ি পর্যন্ত সবাই আমরা সৈনিক। প্রত্যেকেই কিছু না কিছু ভূমিকা আছে। অনেকেই প্রাণ দিতে হতে পারে। আমারও মা আছে, আমি মরে গেলে আমার মা কাঁদবে না? তারপর সে অন্যদের দিকে ফিরে বলল, নিষ্ঠুরের মতো শোনালেও আমি প্রথমে এই বাচ্চা ছেলে দুটোকেই পাঠানোর পক্ষপাতী। ওরা ছোট, ওরা সাঁতরে গেলে শব্দ কম হবে, শত্রুরা হয়তো ওদের দেখতে পাবে না। আগে ওরা চেষ্টা করে দেখো। জীবুর কাজ চাপড়ে জহির জিজ্ঞেস করলো, কিরে, ভয় পাবি না তোর? জীবু জোরে জোরে দুই দিকে মাথা নাড়ল। আব্বাস তার মায়ের বাহুবন্ধন ছাড়িয়ে দৌড়ে এসে দাঁড়ালো জীবুর কাছে। জহির তাদের শিখিয়ে দিল কি করে সেই লিম্পেট মাইন লাগাতে হবে। অমাবস্যার রাত, একেবারে ঘুটঘুটে অন্ধকার। দুটি 10 বছরের ছেলে নেমে পড়ল নদীতে। স্টিমার দুটো থেকে সার্চলাইট ঘুরে ঘুরে যাচ্ছে। যেই আলোটা ওদের কাছে আসছে অমনি ডুব দিচ্ছে দুজনে। নদীতে এমনিতেই স্রোতের শব্দ আছে, ওদের সাঁতারের শব্দ শোনা যাচ্ছে না। বেশ সহজেই ওর স্টিমার দুটোর কাছে পৌঁছে গেল। সার্চলাইট অনেক দূরে দূরে পড়ে, ওপরে মিলিটারিদের কথাবার্তাও শোনা যাচ্ছে। জিবু আর আব্বাস দুটো স্টিমারের গায়ে কয়েকটা মাইন সেটে দিল, তারপর সাঁতরাতে লাগলো উল্টো দিকে। এবারে ওদের উপরে সার্চলাইটের আলো পড়ে গেল একবার। দেখে ফেলল মিলিটারিরা, সঙ্গে সঙ্গে গুলি চালালো, কিন্তু ডুব সাঁতার দিলে গায়ে গুলি লাগে না। একবার ওরা মাথা তোলে, অমনিই গুলি ছুটে আসে। আবার ডুব। বেশিক্ষণ দিতে হলো না, বিকট বুম বুম শব্দে স্টিমার দুটো ধ্বংস হতে লাগলো, দাউ দাউ করে জ্বলতে লাগলো আগুন। এসব অনেকদিন আগেকার কথা। এরপর 28 বছর কেটে গেছে। জীবু ঘুরতে ঘুরতে আগরতলা হয়ে পৌঁছেছিল কলকাতায়। আশ্রয় পেয়েছিল এক মামার বাড়িতে। তার বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। মেজদা মণিময় যুদ্ধে অনেক লড়াই করে আহত হয়েছিল, বেঁচে গেছে শেষ পর্যন্ত। সত্যময়ের খবর কেউ জানে না। ঠাকুমা আসবার পথেই মারা গিয়েছিলেন। মা পৌঁছেছিলেন কলকাতায় তার ভাইয়ের বাড়িতে। জীবু এখন জীবনময় সেনগুপ্ত। লেখাপড়া শিখে বড় অফিসার হয়েছে। সেজেগুজে অফিসে আছে। মিনিবাস আসতে দেরি করছে বলে হাতঘড়ি দেখছে অনবরত। ওকে দেখে কে বিশ্বাস করবে যে 10 বছর বয়সে ও কি সাংঘাতিক সব কাণ্ড করেছিল। জীবনময় অবশ্য সেসব দিনগুলোর কথা ভুলে যায়নি। অফিসে নানান ব্যস্ততার মধ্যেও মনে পড়ে যায়। সে একসময় মাছ ধরার নৌকায় ঘুরে ঘুরে জাল ফেলে দিব্যি মাছ ধরা শিখেছিল। এখন ভাবলেও সে আপন মনে হাসে। অফিস থেকে ফেরার পথে সে একদিন নেমে পড়ে খিদিরপুরের একটা বস্তিতে। বস্তির ছেলেমেয়েদের জন্য সন্ধেবেলায় একটা স্কুল আছে। জীবনময় সেখানে পড়ায়। একটা জেলে বস্তির লোকেরা তার প্রাণ বাঁচিয়েছিল, সেই ঋণ খানিকটা শোধ দিতে। প্রিয় আলাপ কণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন কোন গল্প নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আলাপ কণ্ঠের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।